দর্শক, শুনছিলেন শিরোনাম। চলে যাব মূল সংবাদে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। আজ অভিযোগকারী আইনজীবী গাজী HM তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। গতকাল 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ের প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী MH তামিমে আবেদন দায়ের করেন। রাজধানীর পল্টনে এক রিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত 19 জুলাই পল্টনে এক রিকশা চালককে হত্যা করা হয়। এরপর ফাতেমা খাতুন নামে একজন নারীবাদী হয়ে মামলা করেন। ওই মামলায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ আদেশ দেন। এ সময় 2 আসামির পক্ষে আদালতে দাঁড়াননি কোনো আইনজীবী। নুসরাত শারমিনের রিপোর্ট। ব্যবধান মাত্র 9 দিন। 5 আগস্ট সকালেও পুলিশ প্রটোকল ছাড়া যারা চলাফেরা করতেন না, যাদের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত থাকত আইনশৃঙ্খলা বাহিনী, আজ তাদের হাতে গ্রেফতার হয়ে আদালতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সন্ধ্যা 6:30টার দিকে আদালত চত্বরে যখন ঢোকানো হয়, তখনকার পরিস্থিতি এটি। আসামিদের প্রিজন ভ্যান ঢোকা মাত্রই ডিম ছুড়ে মারা থেকে শুরু করে চারদিকে হচ্ছিল ঝাড়ু মিছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে গারদখানা থেকে এজলাসের দিকে নিয়ে আসতে থাকেন আসামিদের। এ সময় দুজনের পরনেই ছিল পাঞ্জাবি, মাথায় হেলমেট। সন্ধ্যা 7টার কিছু পরে হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে বিচারপতি মামুনুর রশিদের আদালতে তোলা হয় আসামিদের। অতিরিক্ত চাপে এজলাসে বমি করে দেন সালমান এফ রহমান। তার একটু সুস্থতার পর শুরু হয় শুনানি। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় এক পক্ষ শুনানি শেষে 10 দিনের রিমান্ডই মঞ্জুর করে আদালত। যাকে হত্যা করা হয়েছিল তার পিতা আদালতে উপস্থিত থেকে তিনি বলেন যে আসামিরা তাদের পরস্পর যোগসাজশ এবং তাদের নির্দেশে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। আদালত সবকিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। 10 দিনেই চাওয়া হয়েছিল এবং কোনো ধরনের আইনজীবী এই কুখ্যাত সন্ত্রাসীদের এইসব কুখ্যাত দালালদের, এজেন্টদের বিরুদ্ধে দাঁড়াবে না বলে ঢাকা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিয়েছে। এজলাস থেকে আসামি গারদখানায় নেওয়ার সময় সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। দোধনির সঙ্গে সঙ্গে এ সময় মারমুখী হয়ে ওঠে আদালতে উপস্থিত আইনজীবীরা। পরিস্থিতি সামাল দিয়ে কোনো রকমে 2 আসামিকে গারদখানায় ঢোকায় পুলিশ। সালমান এফ রহমান এবং আনিসুল হকের মাধ্যমে শুরু হলো হাসিনা সরকারের শীর্ষ ব্যক্তিদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর প্রক্রিয়া। বাকিদেরও ধীরে ধীরে বিচারের মুখোমুখি করা হবে বলে জানা গেছে। আদালতের আদেশ অনুযায়ী মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে এই 2 আসামিকে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।
রাজনৈতিক পরিস্থিতি যেন সহিংস রূপ ধারণ না করে সেজন্য ধানমন্ডি ৩২ সহ আশেপাশের সড়কগুলোতে অবস্থান করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। দেশের পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয় সেজন্য সকাল থেকে অবস্থান কর্মসূচি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পারে এবং দৈনন্দিন কাজ করতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আমাদের কোনো মূল টার্গেট নেই, আমরা দেশের মানুষের জান মালের নিরাপত্তার জন্য আমরা আছি। আমাদের কাছে খবর আছে এখানে কেউ দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি করতে পারে এবং আমাদের উপর দোষ দিতে পারে, এই সরকারের উপর, এই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের ছেলেদের উপর দোষ দিতে পারে। অবস্থান করছি যাতে আওয়ামী লীগ বাহিনী কোনো প্রকার নাশকতা না করতে পারে, দেশটাকে অস্থিতিশীল না করতে পারে, সেই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভলেন্টিয়ার হিসেবে, আমরা জামাত শিবিরের পক্ষ থেকে ভলেন্টিয়ার হিসেবে আমরা রাস্তায় আসি যাতে কোনো প্রকার নাশকতা না হয়, সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষতি না হয়, সেই কারণেই আমরা আজকে রাস্তায় আসি। 16 বছর যাবৎ সমস্ত মিডিয়া আওয়ামী লীগকে নির্যাতন করার সুযোগ করে দিয়েছে, এখনো মিথ্যারা সত্য বানাচ্ছে। তারা এখনো সেই চাটুকে সেই স্বৈরাচার এবং সেই নির্যাতনকারী যারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে, শত শত ছাত্রকে হত্যা করছে, তাদের পক্ষে দালালি করেছে শেষ দিন পর্যন্ত। এখন যে বর্তমান তাজা রক্ত এখনো শুকায় না রাজপথ থেকে, এই রক্ত শুকানোর আগেই যেটা আরো 50 বছর আগে যে একটা শোক, এটা এখন এই শোক আমরা পালন করতে দেব না। আমরা বাংলার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা এই স্বৈরাচারকে পতন করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে কখনো এই বাংলায় স্বৈরাচারের জায়গা হবে না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, রাজধানীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আজ? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে জানাতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতারা আজকে 15 আগস্ট যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু তারা যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচি পালন করতে আমরা সকাল থেকে দেখেছি ধানমন্ডি 32-এ কিন্তু ছাত্র বৈষম্য এবং জনতা সবাই কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এবং এছাড়াও শাহবাগে কিন্তু অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে বসে তাদের যে মানে সুষ্ঠু যে নীরব প্রতিবাদ সেটি কিন্তু তারা করছেন এবং তাদের একটাই কথা হচ্ছে যে মানে ফ্যাসিবাদী যে সরকার এবং যে স্বৈরাচারী সরকার তা সে যেন বাংলার মাটিতে আসতে না পারে এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করারও তারা দাবি জানিয়েছেন। এবং আপনারা জানেন যে ছাত্র বৈষম্য বিরোধী মানে আন্দোলনের মানে পক্ষ থেকে যে 4 দফা দাবি নিয়ে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তার মধ্যে যে তৎকালীন যে সরকার প্রধান ছিলেন যিনি পালিয়ে গেছেন তার বিচার নিশ্চিত করতে হবে এবং যাদের দোষর আছে তাদের নিশ্চিত করা হবে, মানে নিশ্চিত করতে হবে। এছাড়াও যারা যেসব মানে শিক্ষার্থীর উপরে তৎকালীন দায়িত্বরত যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা যে গুলি চালিয়ে যাদেরকে হত্যা করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকেও আসলে আনতে হবে। দীর্ঘদিন যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের যোগ্য আসলে ন্যায্য প্রাপ্তিটুকু তারা পায়নি, সেই বিষয়টি কিন্তু তারা এখানে বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এই দীর্ঘদিন পরে তারা মনে করছেন যে স্বৈরাচারে পতন হওয়ার ফলে তারা নতুন একটি বাংলাদেশ পেয়েছেন, এই বাংলাদেশকে আসলে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় যারা আসলে নেতৃত্বে রয়েছেন তাদের প্রতি উদারতা আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন এই বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে তাদেরকে যে প্রতিশ্রুতি নিয়ে তারা আন্দোলনে নেমেছিলেন এবং সেটি পরে যে বৃহদাকার রূপ ধারণ করে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার বিদায় করেছেন সেই সরকারের আর যেন বাংলাদেশের মাটিতে পা রাখতে না পারে সেরকম বক্তব্য তারা দিচ্ছেন। অর্থাৎ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখেছি তারা অবস্থান নিয়ে আছেন যাতে করে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থেকে শুরু করে আপনার সেনাবাহিনী সবাই আসলে তৎপর রয়েছেন। সবকিছু মিলে আসলে এখন এই অবস্থা বিরাজ করছে। তবে সবার মধ্যে আসলে কিছুটা হলেও একটা জিনিস মানে কাজ করছে, সংখ্যা কাজ করছে এবং থমথম অবস্থা বিরাজ করছে, যদিও গণপরিবহনের সংখ্যা অত্যন্ত কম। তো সবকিছু মিলে এই শাহবাগ থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। তবে বক্তব্যতে যারা বক্তব্য দিচ্ছেন তাদের ভাষায় একটাই স্পষ্ট যে কোনো ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের আর বাংলার মাটিতে জায়গা হবে না, বাংলাদেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই প্রতিশ্রুতি তারা বারবার ব্যক্ত করে যাচ্ছেন এবং তাদেরকে কোনোভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না যারা এদেশকে দীর্ঘদিন ধরে একনায়কতন্ত্র শাসন কায়েম করে আসছিলেন। তো এটাই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে সর্বশেষ খবর।
অপু, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসাবে বুধবার শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখী বিশাল পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে 15 আগস্টকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা ও সাম্প্রদায়িক হামলা রুখে দিতে ছাত্র জনতাকে রাজপথে থাকার জন্য আহ্বান জানান SM আরিফের রিপোর্ট। শাহবাগ মোড়ে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে একতার বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক সংগঠন। এর সাথে সংহতি প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে সমন্বয়কদের দাবি, 15ই আগস্টকে ঘিরে পরাজিত শক্তিরা পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে। ভারতে বসে পাল্টা করে অভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা করে অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী, এবং এই পরিচয়ের উপরে ভিত্তি করে আমরা কোন অভ্যুত্থানকে কণিকাকরণে পরিণত করার জন্য আমরা মাঠে থাকবো। যে কোনো পরিস্থিতিতে ছাত্রদের ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানান তারা। যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায়, ততদিন পর্যন্ত রাজপথে 10 মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে। সামনের দিনেও সমস্ত ফ্যাসিবাদী চক্রান্তকে প্রতিহত করতে, ষড়যন্ত্রকে নস্যাৎ করতে আমরা আমাদের বুক পেতে দিয়ে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, সামনের বাংলাদেশে আমরা সম্প্রীতি নিয়ে বাস করতে চাই, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যতে আমাদেরকে কেউ বিচ্যুত করতে পারবে না। সমাবেশ শেষে 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে পদযাত্রা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলর লাপাত্তা। তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থক। 2 সিটির 172 জন কাউন্সিলরের মধ্যে 18 জন বিএনপিপন্থী। ওই 18 জন ছাড়া অধিকাংশ জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। আবু সাইদ অপুর রিপোর্ট। দেশে পট পরিবর্তনের পর উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা যেমন লাপাত্তা, তেমনি লাপাত্তা অসংখ্য কাউন্সিলররা। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে, কারণ যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা তারা কোনো কিছুই পাচ্ছেন না, বরং বিড়ম্বনার শিকার হচ্ছেন। এ থেকে পরিত্রাণ পেতে গেলে কি করা দরকার, নগরবাসী সেই পরামর্শ দিয়েছেন। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ছোট্ট একটি প্রতিবেদন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা লাপাত্তা। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর এখন কোথায় তা জানেন না কর্পোরেশনের কর্মকর্তারা। 2 সিটির 172 জন কাউন্সিলরের মধ্যে 18 জন বিএনপিপন্থী। ওই 18 জন ছাড়া অন্যরা অফিস করলেও অধিকাংশ জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রাপ্তি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। যে আমাদের জন্ম নিবন্ধনটা ভালো মতো পাওয়া হচ্ছে না, অফিস বন্ধ আসলেই মানে সবাই ঘুরে যাচ্ছে এই অফিসের জন্য। অনেক দিন ধরে বন্ধ আছে, মনে করেন যে আমরা যাইতে পারতাছি না। কাউন্সিলে সার্টিফিকেট দেয়, এটা দেয়, এটা নানান কাউন্সিলের কাছে অনেক কিছু আছে। তো নতুন বিদ্যুৎ সংযোগ নিতে যাবেন বা ওয়াসার সংযোগ নিতে যান, যাই কিছু আপনি নাগরিক অধিকারগুলো আদায় করার জন্য একজন কাউন্সিলর ভূমিকা সবচেয়ে বেশি। এই ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন এই যে কাগজপত্র, এগুলো আমাদের জন্য গোছাইতে হলে কষ্ট হচ্ছে। কাউন্সিলররা দ্রুত অফিস আদালত করার জন্য, নগরবাসীকে সেবা দেওয়ার জন্য আমি অনুরোধ করব
দেশবাসীর পক্ষ থেকে তারা যাতে মানুষের পাশে এসে দাঁড়ায়, মানুষকে সেবা দেয়। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে নগরীর যত্রতত্র পড়ে আছে আবর্জনা, ইটপাটকেল ও গৃহস্থলী বর্জ্য। শিক্ষার্থীরা নিজের উদ্যোগে অনেক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করলেও বেশিরভাগ এলাকায় ফুটপাত, সড়ক বিভাজক, সড়কবাতি এখনও অকেজ হয়ে পড়ে থাকলেও নেই জনপ্রতিনিধিদের খবর। কোনো কোনো অফিসে তালা ঝুলতে দেখা গেছে। অফিস তো তালা মারা না, আমরা তো 1টা পর্যন্ত থাকি, আমাদের মশার ডিউটি। নাগরিকদের সেবা নিতে আসতেছে এটা ভাই আমরা বলতে পারি না। আমরা মশার ওষুধ দিই, আমাদের কাজ হচ্ছে আমরা মশার ওষুধ দিয়ে চলে যাই। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর চালানো হামলা ও গুলিতে 2 ছাত্রসহ 3 জন নিহত হয়। ছেলের মৃত্যুর মধ্য দিয়ে হলেও দেশের পরিবর্তন আশায় আল্লাহর শুকরিয়া আদায় করেছেন নিহত ছাত্রের মা। ছেলের মৃত্যু যেন বৃথা না যায় সেই অনুরোধও জানান এই মা। প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট ছাত্র জনতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে চালানো হয় হামলা। এতে 2 শিক্ষার্থীসহ 3 জন নিহত হন। তারা হলেন মাহবুব হোসেন নিলয়, জাহিদুল ইসলাম ও ফাহিম হোসেন রাজ্জাক। এ ঘটনায় আহত হয় অনেক শিক্ষার্থী। 9ম শ্রেণীর ছাত্র মাহবুব হোসেন নিলয় পাবনা সদর থানার ব্রজনাথপুর হাজিরহাট এলাকার মোহাম্মদ আবুল কালাম আজাদের 4 সন্তানের মধ্যে তৃতীয়। 4 আগস্ট মায়ের হাতে ভাত খেয়ে ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিয়ে বের হয়ে যান নিলয়। ফিরেছেন লাশ হয়ে। বাড়িতে নিথর নীরব তার ঘর, বিছানা, সোফা, খেলার বল আর পড়ার টেবিল। আর কোনোদিনও ফিরবেন না নিলয়। তখন হাত ছাকায় বলতেছে আমার সাথে কোনো যোগাযোগ করা লাগবে না। এখন আমি আবার বলে উঠলাম যে তুমি কি তাহলে রাজপথে চলে যাচ্ছ কাছে? হ্যাঁ। এখন আমি আর বললাম যে আল্লাহর নাম স্মরণ করে কালমা পড়তে পড়তে চলে যাও। যাই দেখি যে আমার ছেলের বুকের পর পতাকা টানানো আছে। তখন আমি বিশ্বাস করি যে আমার ছেলেটা আসলেই মারা গেছে। থ্যালাসেমিয়ার রোগী নিলয়ের যমজ বোন মাহবুবা নাজনীন। সেও ছিল মিছিলে, কিন্তু বাড়িতে ফিরেছেন একা। তার ভাইয়ের শেষ কথা ছিল ব্যাগে লাঠি রেখো। 4 তারিখে যেদিন মিছিল হয় সেদিনও আমরাও আমাকে সকালে বলতেছে আজকে ঝামেলা হবে না, তোমার আজকে যাওয়ার দরকার নেই। বড় ভাইয়াও তাই বললো। তো আমি বললাম না আমি যাবো। ও আমাকে বলছিল যে হাতে করে লাঠি মাঠি রাইফেল ব্যাগের ভিতরে যাতে নিজের প্রোটেকশন থাকে। ছোট ভাইয়ের জন্য সৌদি আরব থেকে মাত্র 6 দিন আগে ফিরে আসা নিলয়ের বড় ভাই মেহেদি হাসান মিলন ছোট ভাইয়ের সাথে ঠিকমতো কথা বলারও সুযোগ পাননি। আমার আশা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য, যে আমার ছোট একটা ভাই আছে, ওরে নিয়ে আমি একটু ভালোভাবে থাকবো, ভালোভাবে ওরে একটু মানুষ করার চেষ্টা করবো। আমি চিন্তা করলাম যে আমি দেশে যাই, ওরে বন্ধু বান্ধব আছে, আমি নিজেই ওর বন্ধু হয়ে চলাফেরা করবো। আমি আজ 5-6টা দিন আসছি আমার ভাইয়ের সঙ্গে, আমি ভালোভাবে টাইম ভালোভাবে স্পেন্ড করতে পারলাম না। নিলয়ের মা শহীদী এই মৃত্যুর বিচার চান আল্লাহর কাছে। ছেলের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এলো তা যেন অক্ষত থাকে, শুধু সেই অনুরোধ করেন সবার কাছে। আমার বিচার করবে আল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে সহিংসতার বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে সীমিত আকারে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে চট্টগ্রাম সহ সারা দেশের বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে সহিংসতায় ট্রেনের বগি ক্ষতি হওয়ায় আপাতত পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল করবে না। রেল ও যাত্রীদের নিরাপত্তায় রেল পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। গত 12 আগস্ট থেকে চলছে মালবাহী ট্রেন। 13 আগস্ট থেকে মেইল এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের পার্বতীপুর থেকে ট্রেন চলাচল শুরুর খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। জি, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 27 দিন বন্ধ থাকার পর আজ থেকে কিন্তু সারা দেশের সাথে
আন্তনগর যেসব যাত্রীবাহী ট্রেন রয়েছে সেগুলো কিন্তু চলাচল শুরু করেছে। এই মুহূর্তে আছি দিনাজপুরের পার্বতীপুর 4 লাইন জংশন খ্যাত রেলওয়ে স্টেশনে। আপনাকে যদি দেখাতে চাই যে এই মুহূর্তে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রাকারী যেসব যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং ট্রেন চলাচল শুরু হওয়ার কারণে কিন্তু পার্বতীপুর রেলওয়ে স্টেশনে অবস্থানকারী যেসব যাত্রী রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে আমরা দেখতে পেরেছি। এবং আজকে দুপুরে কিন্তু পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাধ্যমে উত্তরাঞ্চলের সাথে যাত্রীবাহী ট্রেনের অর্থাৎ ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তো এই ছিল পার্বতীপুর থেকে সর্বশেষ। দর্শক, এবার আমাদের কৃষি সংবাদ। নীলফামারীতে ভাইরাসজনিত লাম্পি চর্মরোগের মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এর প্রাদুর্ভাবে জেলায় গবাদি পশুর মৃত্যুর হার বেড়েছে। রোগ নিরাময়ে মিলছে না ভ্যাকসিন, আতঙ্কে দিশেহারা পশু পালনকারী খামারি ও ব্যবসায়ীরা। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। নীলফামারী জেলায় বাণিজ্যিক দুগ্ধ খামারে 7.5 লাখ গবাদি পশু রয়েছে। এছাড়াও পারিবারিকভাবে গরু মোটা তাজাকরণের মধ্যে রয়েছে প্রায় 2 লাখ গবাদি পশু। এদের অধিকাংশই লাম্পি ডিজিজ চর্মরোগে আক্রান্তের ঝুঁকিতে। ভাইরাসজনিত এই চর্মরোগে আক্রান্ত হওয়া গড়ে 4 থেকে 500 গবাদি পশু প্রতিদিন নীলফামারী জেলা ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালগুলোয় আসছে। আক্রান্ত গবাদি পশুর জন্য চিকিৎসাপত্র দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসকরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সকলকে আন্তরিক হইতে হবে এবং এই বিষয়ে কাজ করতে হবে যাতে এই খাত আমরা হুমকির মুখে না পড়ি। গবাদি পশুর এই চর্মরোগ নিরাময়ে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত ভ্যাকসিন ও ওষুধপত্র। চিকিৎসকদের ঠিকঠাক পরামর্শ না মেলায় আক্রান্ত গবাদি পশুর মৃত্যুর হার ক্রমেই বাড়ছে বলে অভিযোগ পশুর মালিকদের। যে রোগ উঠছে গরু ধরিয়ে আল্লাহ আল্লাহ উঠছে, নিন ঘুম হারাম হয়ে গেছে। ব্যবস্থা করার পরে আজকে আমি শেষ রক্ষা করতে পারিনি, আজকে আমার গরুটি মারা যায়। এখন বাকি গরুগুলো নিয়ে আমি আতঙ্কের মধ্যে রয়েছি। ডাক্তার গ্রামে আমি দেখাচ্ছি, তো দেখার পর ওই অবস্থায় আছে বাছুর, এখনো কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না। মহামারী রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান ভেটেরিনারি চিকিৎসকের। লাম্পি স্কিন ডিজিজ এই রোগটি মশা মাছি মাধ্যমে ছড়ায়। আমরা গোয়াল ঘরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশা মাছি নিয়ন্ত্রণ করার জন্য আমরা খামারিদের বা যারা গরু পালন করে তাদের পরামর্শ দিচ্ছি। এই রোগ নিরাময়ে বাংলাদেশে এখনো কোনো ভ্যাকসিন নেই বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। লাম্পি স্কিন ডিজিজের সিড আবিষ্কার হয়েছে, এটি আমাদের মহাখালীতে দেওয়া হয়েছে। আশা করা যায় সামনের বছর আবার লাম্পি স্কিন ডিজিজের সিজন আসতে আমরা লাম্পি স্কিনের ভ্যাকসিন আমরা সরবরাহ করতে পারবো। গবাদি পশু চাষে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হলেও এ ধরনের মহামারী পারিবারিক ও ব্যবসায়ীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সবার। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বরিশালের মুলাদিতে ক্লাস ফাঁকি দিয়ে শ্রেণীকক্ষে চলছে প্রাইভেট বাণিজ্য। শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে ক্লাসের পরিবর্তে চলছে প্রাইভেট ব্যবসা। উপজেলার চর কালেখান ইউনিয়নের 35 নং চর কালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে শ্রেণীকক্ষে পাঠদানের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তৌহিদুর রহমান প্রাইভেট পড়াচ্ছেন। মাই টিভির ক্যামেরা দেখে পালিয়ে যান সহকারী শিক্ষক তৌহিদুর ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল করিম জানান, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে শ্রেণীকক্ষে প্রাইভেট পড়ানোর অভিযোগ শুনেছি, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের 8টি উপজেলা ও জেলা শহর থেকে আগত প্রায় 1000 শিক্ষার্থী অংশগ্রহণে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর শহরের টাউন হল ময়দানে এই সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান। এই মহাসমাবেশের মধ্য দিয়ে যশোরকে দেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করার লক্ষ্যে কাজ করার কথা জানান ছাত্র নেতৃবৃন্দরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই মহাসমাবেশ।
ছাত্র জনতার হত্যার প্রতিবাদে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার যশোর শহরের চৌরাস্তায় কোতোয়ালি থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত। আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবিরুল হক সাব্বু সহ অন্যান্যরা। এ সময় নেতৃবৃন্দরা বলেন, খুনিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী 29 বিজেপির আয়োজনে রুদ্রাণী স্কুলে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, বাইসাইকেল, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন ফুলবাড়ী 29 বিজেপি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ABM জাহিদুল করিম। ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ উপস্থিত ছিলেন। বরিশালের বাখেরগঞ্জে আইন শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি রক্ষা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশনের মেজর মাহমুদ হাসান এবং ক্যাপ্টেন শাহ মেজবাউদ্দিন, সরকারি কমিশনার KM ইসমাম, অফিসার ইনচার্জ আফজাল হোসেন। এরাও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বরিশালকে নতুন করে রাঙ্গাতে ব্যবস্থাময় করতে বরিশালের বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশালকে নতুন করে রাঙ্গাতে ব্যবস্থাময় করতে বরিশালের বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিধ্বস্ত বরিশাল নগরীকে রং তুলির ছোঁয়ায় রাঙানো হয়। এর মধ্যে নগরীর বান্দরোড, জেলা স্কুল চত্বর ও BM কলেজের সড়কের পাশের পুরনো দেয়ালগুলোতে শিক্ষার্থীরা নিজেদের অর্থে রং তুলিতে নিজেদের হাতেই রাঙাচ্ছে দেয়ালে করছে বিভিন্ন আলপনা, যার অধিকাংশ আন্দোলনের দৃশ্য, অনুপ্রেরণা এবং স্মৃতিচারণ। পরবর্তী যারা আসবে তারা জানি এগুলো দেখে বুঝতে পারে, যে অনুপ্রাণিত হয়, জানি আমাদের আমরা কি করছি আর কি। নতুন দেশ দিয়েছে, আমরা এটাকে সাজাতে চাই, এটাকে গোছাতে চাই, আর আমরা কখনো আর এই দেশটাকে এলোমেলো হয়ে যেতে দেব না। এটা আমাদের এই একটা আন্দোলন হলো, এতে আমাদের অনেক ভাইয়া আপুরা মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে অনেক ক্ষতি হয়েছে, আর আমরা সেইভাবে নিজের উদ্যোগে আমরা এই কাজগুলো স্টার্ট করছি। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনারুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলরকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটের শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে মেয়র সহ সবাই পদত্যাগ না করলে আজ দুপুরের পর নগর ভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছে তারা। এর আগে বুধবার সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সিলেটের সমন্বয়করা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, 5 আগস্টের পর সিলেটে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি। একটি চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন ঘটনায় নাটক সাজিয়েছে, তারা এটাকে প্রচার করেছে। বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বুধবার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে গণমিছিল পূর্বে সমাবেশে উপরোক্ত কথাগুলো তিনি। সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার মিছিলের নেতৃত্বে ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনজুরুল ইসলাম হাওলাদার।
এ সময় রায়পুর পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ অঙ্গ সংগঠন সমূহের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশের মতো টঙ্গীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। বুধবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বাজার থেকে বিশাল মিছিল দিয়ে স্টেশন রোড এলাকায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির উদ্যোগে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল 11টা থেকে কুড়িগ্রাম এনআর প্লাজার সামনে অবস্থান নেয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কুড়িগ্রাম জেলা বিএনপির উপদেষ্টা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। ঢাকার ধামরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের শুভেচ্ছা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার, দীর্ঘায়ু ও গণ আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা যুব দলের আয়োজনে ডাউটিয়া এতিমখানা মাদ্রাসা মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান, ঢাকা জেলা যুব দলের সাবেক সভাপতি সহসভাপতি ইবাইদুল হক জাহিদ। জনগণের আস্থা অর্জনে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশাসন ও বিচার বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান করেন নোয়াখালী সদর ৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারপারসন মোহাম্মদ শাহজাহান। বুধবার সদর উপজেলা মাইজদি টাউন হল মোড়ে সর্বদলীয় আয়োজনে সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনিষ্ট দেশ ও গণতন্ত্র বিরোধী আওয়ামী লীগ চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয় সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০০ শিশু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে এসব বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৬ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি লবণ, ১ কেজি ডাল সহ ১৫ কেজি মূল্যের সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশের উত্তরবঙ্গ প্রধান সীমান্ত সচিব রোমিও রতন গোমেজ, তুষার লিও ক্রুজ, জয়চন্দ্র দাস, চেয়ারম্যান আব্দুল গফুর। দর্শক, এই ছিল মাই টিভি সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন মাই টিভি। এছাড়া আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে ভিজিট করুন Facebook/mytvবাংলা, YouTube/mytvবাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।